স্ক্রিন তো দেখতেছেন তাই না? জি স্যার। স্যার হুম। দেখা যায় স্যার। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের স্লাইড আর কি। আমার টিচার আমাকে পড়াইছিল, আমাদের মোহাম্মদ রহমান স্যার হচ্ছে এই স্লাইড হচ্ছে ইউজ করেন। তো আমরা কেউ চেঞ্জ করি না। আমি কুয়েটে যখন এই কোর্স নিয়েছিলাম, মানে আমি জয়েন করার সাথে সাথে আমাকে এই কোর্স দেওয়া হয়েছিল আর কি। সো এক সেমিস্টার পরে, সরি, যখন হচ্ছে ফুল টাইম জয়েন করলাম তখনই দিল। বাট আগে 6 মাস পার্ট টাইম ছিলাম। তো তখন হচ্ছে এই কোর্স দেওয়া ছিল। আমি আর কোর্স এটা চেঞ্জ করি নাই, বাট এই মানে এই স্লাইড হচ্ছে মোর দেন সাফিসিয়েন্ট আর কি ফর দিস কোর্স, মানে হচ্ছে এই পার্টের জন্য। আপনাদের গত সেমিস্টারে, আপনাদের গত সেমিস্টার, আগের সেমিস্টারে আপনাদের হচ্ছে এক ব্যাচ ক্যাম্প করেছিলাম, ফটোতেই ছিল ওরা। তো ওদের হচ্ছে ওনাদেরও হচ্ছে আমি সেম স্লাইডে পড়িয়েছিলাম, ওদেরও হচ্ছে সেম ইয়ে করেছেন। তো আমি স্লাইড এটা চেঞ্জ করতে চাই না, কারণ আমি স্লাইড করলে হয়তো বা এত ডেসক্রিপটিভ দেই না। ডেসক্রিপটিভ না দিলে আবার হচ্ছে কোনভাবে সবাই মানে পড়তে অসুবিধা হয় আর কি। তো এখানে স্যার যেটা করেছেন, ওনার প্রচুর ডেসক্রিপশন আছে, সেখানে ম্যাথ আছে। সো এটা হচ্ছে মোর দেন সাফিসিয়েন্ট আর কি ফর দিস কোর্স। এর জন্য আই উইল চেঞ্জ দ্য ইন টপিক অফ দ্য স্লাইডস। বাট যেটা করবো আমি হয়তো ওই যে ম্যাথ, এই কোর্সে কিন্তু প্রচুর ম্যাথ থাকবে। আমরা হচ্ছে বিগত সেমিস্টারে আপনাদের যে দুইটা কোর্স নিয়েছি, মানে পিওর বাংলা, মানে কোরেশন তো হচ্ছে গরুর রচনা কাইন্ড অফ। আর ইয়ের যেটা আছে মানে প্রসেস ডিজাইনেও হচ্ছে মোটামুটি এত ইয়ে না। তবে হচ্ছে আমি দেখেছি আপনারা মোটামুটি অনেকেই হচ্ছে ইয়ে পেরেছেন, ওই কি বলে ওটাকে, ওই প্রসেস সিনথেসিস এর পার্ট গুলো পেরেছেন। প্রসেস কোরেশন অনেকেই খারাপ করেছেন, আই ডোন্ট নো মানে হচ্ছে বাংলা এত খারাপ কেন করলেন। অনেকে আবার অনেক বেশি ভালো করেছেন, মানে যথেষ্ট ভালো করেছেন আর কি। তো যাই হোক, সব একটা ক্লাসে সব রকমই থাকবে। আই ডোন্ট হ্যাভ এনি এক্সপেকটেশন যে ক্লাসে সবাই সবকিছু পারবে। আর আমি মোস্ট অফ দা মানে কঠিন যেগুলো ছিল পড়াশোনা অনেক ম্যাথ দিয়েছিলাম, বাট সামহাও হচ্ছে সেগুলো ডিটেক্ট করে দিচ্ছে হচ্ছে আপনাদের ইয়ের সময় পড়ে। ওই যে কোয়েশন হচ্ছে আপনাদের ইয়ে করা হয় মনে হয়, কি বলে ওটাকে, মডারেশন, কোয়েশন মডারেশনের সময় হচ্ছে আমার অর্ধেক ম্যাথে কেটে দিচ্ছে মনে হয়। হোয়াট এভার দ্য কেস ইজ, আলটিমেট রেজাল্ট হচ্ছে অলরেডি গত সেমিস্টারটা চলে গেছে, সো আই ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট দ্যাট। বাট এই কোর্সটা হচ্ছে পিওরলি ম্যাথমেটিক্যাল, মানে হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স। দেখছেন আমাদের কোর্সের নাম আর কি, ইন ইকোনমিক্স এন্ড ম্যানেজমেন্ট ফর কেমিক্যাল প্রসেস ইন্ডাস্ট্রিজ। আপনাদের এই কোর্সের নাম কি, আপনাদের কোড কি, সিএইচই কত? স্যার সিএইচই 4743। 743। টোটাল নেম কি শুধু ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স এন্ড ম্যানেজমেন্ট? জি স্যার, ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স অ্যান্ড ম্যানেজমেন্ট। আচ্ছা, তাহলে পরের পার্টটুকু আপনাদের এখানে অ্যাড করা হয় নাই। সো বেসিক্যালি আমরা এটাকে ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স বলি, এত বড় নাম মনে রাখতে পারে না কেউ। সো এইটাই হচ্ছে পিওরলি ম্যাথমেটিক্যাল হবে। আমি তো বললাম মানে পুরা কোর্সটাই হচ্ছে আমরা হচ্ছে ম্যাথ করব, ছোট বড় অনেক ম্যাথ করব। তা আমি হচ্ছে সবাইকে এক্সপেক্ট করব, স্লাইডে যে ম্যাথ গুলো থাকবে আমি স্লাইড দিয়ে দেবো, আর স্লাইডে যে ম্যাথ গুলো থাকবে সেটা অবশ্যই প্র্যাকটিস করা, আমি ক্লাসে যা বলতেছি সেটা। আর যেহেতু আমি এটা বিগত মানে সেমিস্টার আপনাদের এখান থেকে ওই বেনিফিটটা পেয়েছি, ওই আমি হচ্ছে অ্যাসাইনমেন্ট যেটা দিয়েছিলাম ওই যে বিগত ইয়ারের টার্ম ফাইনাল গুলো সলভ করা, এবং আমি দেখেছি যারা হচ্ছে ভালো করেছে মোস্ট অফ দা মানে পিপল অ্যাকচুয়ালি হচ্ছে ডিড ওয়েল। ওইটা করার নেই। আপনাদের এখানে ফিডব্যাক কি, আমি হচ্ছে আপনাদের প্রসেস ডিজাইনের হচ্ছে সিনথেসিস গুলো করতে দিয়েছিলাম, সেটা কি আপনাদের ওই টার্ম ফাইনালে হেল্প করেছে? জি স্যার। মানে এইটা হচ্ছে আমি দেখেছি আর কি, মানে বইটা আমি মাঝে মাঝে দেই হচ্ছে, অনেকে করতে চায় না। তো প্র্যাকটিস করলে যেটা ভালো হয় আর কি, ওই টার্ম ফাইনালের কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আইডিয়া চলে আসে, এবং মোটামুটি জানি যে কিরকম প্রশ্ন আসতে পারে, বা হচ্ছে আমাকে কতটুকু মানে কিভাবে থট প্রসেসটা অ্যাপ্লাই করতে হবে, সেটা অনেকেই হচ্ছে বোঝা যায় আর কি। যারা করেন আর কি, যারা করেন না তারা তো কিছু করারই নাই, কারণ ওরা পারেও না। তো এফোর্ট দিলে হচ্ছে এখান থেকে হচ্ছে ইউ ক্যান অ্যাটেন্ড এ ম্যাক্সিমাম থিং। তো আমি এখানেও হচ্ছে আপনাদের একটা ইয়ে দিব, অ্যাসাইনমেন্ট দিব, যেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার সলভ করা, এবং এটা হচ্ছে মানে আমরা নিজেরাও করতাম, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স এর জন্য। কারণ পুরা কোর্সটা হচ্ছে আমাদের 105 নাম্বারের মধ্যে 210-এর পরীক্ষাতে 105-105ই আসতে হচ্ছে ম্যাথ। তো মানে এটা হচ্ছে মানে ম্যাথ প্র্যাকটিস না করলে পরে সমস্যা, মানে এর জন্য হচ্ছে আমরা নিজেরা করতাম। আমি হচ্ছে বইটাও দিয়েছি আপনাদের সেমিস্টার মানে আপনাদের প্রিভিয়াস ব্যাচ যে ছিল ওদেরও দিয়েছি। তো আপনাদেরও একটা থাকবে, এটা আমি সেমিস্টার প্রথমে ডিক্লেয়ার করে দিই যে প্রিভিয়াস ইয়ার গুলার হচ্ছে টপিক গুলা হচ্ছে সলভ করা উচিত, যাতে হচ্ছে গতবার তো আমি জাস্ট একটা দিয়েছিলাম, বাট এই মানে এই ইয়েতে যেটা দিব আপনাদের অ্যাসাইনমেন্ট, সেখানে হচ্ছে সবগুলা টপিকে সলভ থাকবে। আমি যা যা পড়াবো আপনার প্রিভিয়াস ইয়ার থেকে দেখে দেখে ওই সব টপিক সলভ করবেন, মানে ম্যাথ সলভ করবেন বেসিক্যালি। সো ম্যাথ গুলা করলে আপনার এমন কোনো টপিক থাকবে না যেটার উপর আপনি প্র্যাকটিস ম্যাথ করেননি অনেকগুলা। তো ওইটা হচ্ছে আপনাকে টার্ম ফাইনালে 100% হচ্ছে হেল্প করবে, মানে হচ্ছে ফর আপনাদের রেজাল্ট ভালো করার জন্য হচ্ছে ট্রিক্স আর কি। তো এটা একটা স্টেপ। আর আরেকটা জিনিস হচ্ছে আপনাদের যেখানে আমি সব ম্যাথ দিলে দেখা যাবে অনেকে ফেল করে বসে থাকবে,
এর জন্য আমি হচ্ছে গত সেমিস্টার আমাকে বলেছিল আপনাদের এখান থেকে যে কিছু বাংলা অ্যাড করার জন্য। তো আমি এখানে কোর্সটা বাংলা তেমন অ্যাড করা যায় না, মানে ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্সে। তারপর হচ্ছে আমি গতবার একটু ট্রাই করেছি যে কিছু করা যায় কিনা, যে কিছু সংজ্ঞা টঙ্গা বা কি বুঝো ওরকম টাইপ দেওয়ার জন্য। তা আমি এখানে এই কোর্সে হয়তো বা দিতে পারি আপনাদের লেভারেজ দেওয়ার জন্য। এবং আমি যখন কোর্সটা মানে পড়াতে থাকবো তখনই বিভিন্ন পার্টে হচ্ছে বলে দেবো যে এইটা কিন্তু আসতে পারে, বা ওই পার্টের বাংলাটা একটু মনে রাখবেন, এই জিনিসটা মনে রাখবেন। তো আপনারা ওইগুলো মনে রাখবেন এবং হচ্ছে অনুসারে পড়ে নিবেন, যাতে করে বাংলা আসলেও পারি। কারণ বাংলা দিলে হচ্ছে একটু ইজিলি মার্ক দেওয়া যায়। কিছু লিখেন নাই, ভুলভাল লিখছেন, তারপর হচ্ছে কিছু পার্সিয়াল দেওয়া যায়, কিন্তু ম্যাথে যদি সবই হচ্ছে মানে ভুল করেন এবং আনসার না করতে পারেন তখন ঝামেলা। এবং আমি জানি না অনেকে আনসার করে না, এবং আনসার না করলে এখানে প্রচুর প্রবলেম থাকে। আমি হচ্ছে কোনো পার্সিয়াল মার্ক বা কোনো হচ্ছে ইয়ে দিতে পারি না। এটা আমি অলওয়েজ বলি, হচ্ছে পারেন না পারেন যাই করেন লিস্ট হচ্ছে আনসার করেন, মাথায় যতটুকু আসতেছে ওই টপিকটা আনসার করেন, যাতে করে হচ্ছে কিছু পার্সিয়াল মার্ক দিয়ে আমি পাশ করে দিতে পারি লিস্ট। এটা হচ্ছে প্রথম থেকে থাকবে। আচ্ছা যাই হোক, ব্যাক টু দা কোর্স। এখানে যেটা ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স, এটা আপনার নাম দিয়ে দেখেই বুঝতেছেন। এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এ আমরা যে হচ্ছে আপনার প্রজেক্ট গুলা হ্যান্ডেল করি, আমরা হচ্ছে বিভিন্ন প্ল্যান্টের টোটাল রেভিনিউ কত হবে, এই প্ল্যানটা ফিজিবল কিনা, কিছু যদি 5 বছর পর যদি ইনফ্লেশন হয়, প্রাইসের জিনিসের দাম বেড়ে যায়, তখন কি ঝামেলা হতে পারে, তখন ইনফিজিবল হয়ে যাবে কিনা, প্রফিটেবল হবে কিনা, এই যে জিনিসগুলা। শুধু মানে ইটস নট অ্যাবাউট দ্য কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, ইউ ক্যান টক অ্যাবাউট দ্য বিল্ডিং, রোডস এন্ড আদার ইকোনমিক্স। মানে হচ্ছে আপনার যে কোনো ফাইন্যান্সিয়াল জিনিসের, মানে ইঞ্জিনিয়ারিং রিলেটেড ফাইন্যান্সিয়াল জিনিসের যে হচ্ছে অ্যানালাইসিস, ওটি হচ্ছে আমরা ইকোনমিক্স বলতেছি, ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স। তো ইকোনমিক্স এর ব্রড যে জিনিসটা থাকে, আমরা যদি আপনারা নন ডিপার্টমেন্টাল ইকোনমিক্স কোর্সটা করে থাকেন, আমাদের ছিল আন্ডারগ্রেডে, তো ওখানে বেসিক পার্ট ছিল ম্যাক্রো ইকোনমিক্স এন্ড মাইক্রো ইকোনমিক্স। জি স্যার, আমাদেরও ছিল তাই না? হ্যাঁ, ওয়ান টু। আপনাদেরও ছিল, হ্যাঁ। মাইক্রোটা কি করে, মাইক্রো ইকোনমিক্স এর পার্টে আমরা দেখি সাপ্লাই চেইন নিয়ে, তাই না? যদি ডিমান্ড বেড়ে যায় তাহলে প্রাইস বেড়ে যাবে, ডিমান্ড কমে জি গেলে স্যার। প্রাইস কমে যাবে। এই রিলেটেড প্রবলেম গুলা আমরা মাইক্রো ইকোনমিক্স এ দেখি। এবং হচ্ছে ওইখানে অনেক ধরনের অ্যানালাইসিস আছে, বিভিন্ন থিওরি আছে, সেটা মাইক্রোতে থাকে। আর ম্যাক্রোতে কি থাকে, তো ওভারঅল জিডিপি ফাইন্যান্সিয়াল বা জিনিসটা, হ্যাঁ, জিডিপি, ব্যাংকিং সিস্টেম, ইন্টারেস্ট রেট, তারপর হচ্ছে আপনার এই জিনিসগুলো থাকে ম্যাক্রোতে। তো আমরা ওইগুলাতে যাব না, আমরা আমাদের মেন কনসার্ন এখানে আমরা যেটা করব সেটা বেসিক্যালি হচ্ছে মাইক্রোর মধ্যে কনসার্ন থাকে। মাইক্রো ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স এই টাইপ বলতে পারেন। মানে আমরা একটা এখানে প্রজেক্ট দেখবো, প্রজেক্টটা আমরা টাকা কত টাকা ইনভেস্ট করছি সেটা আমাদের অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস পার্টটা কত টাকা ইনভেস্ট করব, ক্যাপিটাল কস্ট কত, রেভিনিউ কত, এই জিনিসগুলা আমরা আরেকটা কোর্সে দেখে আসার কথা। আপনাদের প্রসেস ডিজাইনে সেটা করানোর কথা। আমি আপনাদের প্রিভিয়াস যখন টার্মিনাল প্রশ্ন দেখলাম, আই ওয়াজ সো সারপ্রাইজড। আমি হচ্ছে একটা সিঙ্গেল কস্ট অ্যানালাইসিস এর হচ্ছে আপনাদের প্রশ্ন দেখলাম না। আপনাদের কি কস্ট অ্যানালাইসিস করানো হয়নি? স্যার ওইটা তো মেকানিক্যালের টিচার ক্লাস নিছে তো ওইভাবে করানো হয়। মানে এটা খুবই একটা লস হলো। মানে হচ্ছে আমাদের প্রসেস ডিজাইনের মেইন পার্ট আমরা যেটা দিয়ে শুরু করি, যে আমার পার্ট দিয়ে শুরু হয় আপনার প্রসেস সিনথেসিস, তারপর যেটা করি আমরা ইকোনমিক্স পার্টে যাই। আপনার মানে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট স্টেপ বাই স্টেপ, যে পিটার টিমার হাউস বই থেকে হচ্ছে স্টেপ বাই স্টেপ আমরা করি, কত টাকা ইনভেস্ট করব, তারপর হচ্ছে কত টাকা হচ্ছে মানে আপনার যে টোটাল ইনভেস্টমেন্ট কস্ট, তারপর হচ্ছে আপনার ফিক্সড ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, তারপর হচ্ছে আপনার মানে অপারেটিং কস্ট, দেন রেভিনিউ, দেন ডেপ্রিসিয়েশন, এগুলো করে আমরা হচ্ছে সব বের করি। এই সেকেন্ড পার্টে আমরা কি ওই প্রজেক্টের ফিজিবিলিটি করি, যে আচ্ছা ঠিক আছে, ক্যাপিটাল ইনভেস্টমেন্ট এত, ডেপ্রিসিয়েশন এত, আমার প্রফিট এত, এটা দিয়ে হচ্ছে 10 বছর যদি ইন্ডাস্ট্রি চলে তখন ইন্ডাস্ট্রি কি ওভারঅল এটা ফিজিবল থাকবে কিনা, বাট ওয়েদার ইট ক্যান জেনারেট এনাফ মানি সো দ্যাট ইট ক্যান মোর সাফিসিয়েন্ট দেন ইটসেলফ, ওরকম হবে কিনা সেটা নিয়ে হচ্ছে আমরা অ্যানালাইসিস করি ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স এ এসে। তো আমি জানি না আপনাদের ওটা পড়াইছে কিনা, আমার তো মনে হচ্ছে পড়ায় নাই। তো ওটা তো পিক মেজর লস আর কি, এবং ওইটা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং হিসেবে আমাদের প্রথম জানতেই হবে যে যখন আমরা ইকোনমিক্স নিয়ে পড়বো, যে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, তারপর হচ্ছে আপনার ওই পার্ট গুলা। আপনার কেউ এটা আইডিয়া আছে, মানে কোন পার্টে কি আপনাদের পড়ানো হয়েছে আন্ডারগ্রেডে ওই জিনিসগুলা পিটার টিমার হাউসের বই থেকে? স্যার নাই স্যার, কিছু পড়াইছে। নাই স্যার, পড়িয়েছিলেন তো, তাও তো একটু আইডিয়া আছে। মানে আমি হচ্ছে আপনার প্রসেস ডিজাইনের পার্ট, এবং মানে হতাশ হয়েছি এই কারণে, মানে ওইটা হচ্ছে একটা মেজর পার্ট। আমি হচ্ছে জিজ্ঞেস করেছিলাম যে আমি এটা পড়াবো কিনা, তো তখন আমাকে বলা হলো না, যে আপনাদের মেকানিক্যালের যে টিচার আছে উনি হচ্ছে ওনার পার্টে বলেছেন ওগুলা কাভার করবেন। তো আমি টার্মিনাল প্রশ্ন দেখে পরে বুঝেছি না, আপনাদের এটা পড়ানো হয়নি, কারণ ওইগুলা কোনো প্রশ্নই ছিল না। কারণ ওগুলা থেকে হচ্ছে আপনার লিস্ট হচ্ছে দেয়ার কুড বি সেট 35 মার্কস কোয়েশ্চেন। কারণ হচ্ছে ওইটা ধরে 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 পিটা টিমার হাউস থেকে ওখান থেকে অ্যানালাইজ কস্ট অ্যানালাইসিস করা যায়।
তারপরেও মানে ওটা আপনাদের যদি নাও পড়ানো হয়, আপনাদের হচ্ছে কিন্তু আইডিয়া থাকতে হবে। আপনারা যারা চাকরি পরীক্ষা দিবেন বা হচ্ছে আপনি কোথাও ইন্ডাস্ট্রিতে জব করতে যাবেন, একটা বেসিক আইডিয়া আর কি, হাউ দ্য ইকোনমিক্স রান দেয়ার। মানে হচ্ছে আপনি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং হিসেবে গ্রাজুয়েট করলে ওই আইডিয়া গুলো মাস্ট থাকা উচিত। বা ওইটা হচ্ছে আপনার পিটার টিমার হাউসে কিন্তু কস্ট অ্যানালাইসিস একটা চ্যাপ্টার আছে, আপনারা হচ্ছে একটু নিজেরা হচ্ছে রিড দিবেন। যদি দরকার হয় আমি হচ্ছে বইয়ের হচ্ছে চ্যাপ্টার লিখে দিব না, কিন্তু হচ্ছে তারপর নাহিদ স্যার যেহেতু পড়েছেন আপনাকে অবশ্যই ওখানে রেফারেন্স দেওয়ার কথা যে ওই চ্যাপ্টার ওখানে পড়ানোর কথা। তো ওটা কিন্তু নিজেদের একটু হলেও পড়তে হবে, আদারওয়াইজ হচ্ছে এই যে এই কোর্সে এসে হঠাৎ করে মনে হবে যেগুলো কি বলতেছে। এটা কিন্তু ওই পার্টের সেকেন্ড পার্ট, আমরা ইঞ্জিনিয়ারিং এখানে আরো ডিটেলসে যাব, ফিজিবিলিটি অ্যানালাইসিস। প্রসেস ডিজাইনে ওই ফিজিবিলিটিটা করা হয় না, ওইখানে বেসিক ইঞ্জিনিয়ারিং মানে ইকোনমিক যেটা, ওই ভ্যালু গুলা বের করে নিয়ে আসা হয় ম্যাথ করে। স্যার ওইটা কত চ্যাপ্টার পিটার টিমের হাউসের? আচ্ছা, আমি হচ্ছে আপনাদের পিটা টিমের হাউসের ওই চ্যাপ্টার সহ হচ্ছে আপনাকে টেক্সট করে দিব না হোয়াটসঅ্যাপে, তো ওখানে আপনারা হচ্ছে নিজেদের মধ্যে ডিস্ট্রিবিউট করে নেন। ঠিক আছে। ওকে স্যার। ওকে। আর এই পার্টে যে বইটা, এই পার্টে বইয়ের আমি হচ্ছে আপনার সিআর আপনাকে হচ্ছে ইয়ে পাঠিয়ে দিব, বইটা পাঠিয়ে দিব পিডিএফ ভার্সনটা আর কি। বইটা আপনারা দেখতে পারেন ইয়ে থেকে কিনতে পারেন, আপনাদের এখানে পাবেন, আমরা নর্মালি কিনেই নিই ওইটা নীলক্ষেত থেকে বা নীলক্ষেত হচ্ছে দর্শন। হ্যাঁ, হ্যাঁ আপনারা কিনে নিতে পারেন। তা হার্ড কপি হলে ভালো, কারণ আমি নিজে সফট কপি হচ্ছে পড়তে কমফোর্টেবল না। তো হার্ড কপি থাকা ভালো, ওইখানে খুব সুন্দর, মানে বইটা খুবই হচ্ছে ডেসক্রিপটিভ এবং খুবই সুন্দর। আপনারা যদি গো থ্রু করেন, মানে আমি টপিক ওখান থেকে পড়াবো, মানে ম্যাথও হয়তো বা ওইখান থেকে এক্সাম্পল আছে বা বানানো আছে, স্লাইড অনেক বানানো ম্যাথও আছে। তো ওগুলো যদি গো থ্রু করেন, ওই এক্সাম্পল গুলা করেন, প্রচুর ম্যাথ আর এক্সারসাইজ তো হাজার হাজার ম্যাথ আপনারা করতে পারবেন না, এতগুলা আমরাও করি না, বইটা কি করে না। তো এক্সাম্পল গুলা করলেই হবে ওখানে, মানে হচ্ছে মোর দেন এনাফ এই কোর্সের জন্য আর কি, আইডিয়া পাওয়া কিরকম থাকবে। তো আমি রেকমেন্ড করবো অ্যাটলিস্ট আপনারা বইয়ের এক্সাম্পল গুলা করবেন, আমি যে হচ্ছে টপিক গুলা পড়াবো আর কি, বইটা খুবই সুন্দর এবং হচ্ছে মানে নিজে নিজেই বুঝবেন পড়লে আর কি এরকম। আচ্ছা, বইটা আমি প্রোভাইড করে দিব। তো এখানে যেটা বললাম, আমরা ইকোনমিক্স এর পার্টের কথা বললাম, আমাদের মেজর স্কোপ থাকবে হচ্ছে এই যে এই বইটা আর কি। আহ এখানে বইয়ের নাম লিখে নাই, আচ্ছা আমি বইটা পাঠিয়ে দিব। এগুলো বাংলা কথাবার্তা আর কি, আমরা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স অ্যানালাইসিস এর প্রসিডিউর গুলা কি, এগুলা হচ্ছে আসবে না, এগুলো দরকার নেই আমাদের, শুধু বলার জন্য। আমরা একটা প্রবলেম রেকগনিশন করব, আমরা হচ্ছে একটা মানে ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলবো, আমরা যদি এই রকম প্ল্যানটা ইনভেস্ট করি ওরকম একটা হচ্ছে প্রবলেম আইডেন্টিফাই করব। ফিজিবল অল্টারনেটিভ এই জিনিসটা হচ্ছে আমরা পড়বো, এই কোর্সের একটা বিগ পার্ট হচ্ছে অল্টারনেটিভ অ্যানালাইসিস, মিউচুয়ালি এক্সক্লুসিভ অল্টারনেটিভ। মানে এক দুইটা প্রজেক্ট থাকতে পারে, মাল্টিপল প্রজেক্ট থাকতে পারে, এক এক রকম ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থাকতে পারে, আপনি সেখান থেকে অ্যানালাইসিস করে সিলেক্ট করবেন হুইচ ইজ মোর ফিজিবল, কোনটা হচ্ছে আমার প্ল্যান্টের জন্য মোস্ট মানে অ্যাপ্লিকেবল। ওই জিনিসটাকে বলি আমরা মানে ফিজিবিলিটি অ্যানালাইসিস অফ অল্টারনেটিভস। তো আমরা একটা এই কোর্সের বিগ পার্টি আছে ওগুলা, আমরা ওগুলা পড়বো। ক্যাশ ফ্লো ডেভেলপমেন্ট করবো, এটা আমরা 2 ক্লাস পরেই হচ্ছে আমরা ক্যাশ ফ্লো ডেভেলপমেন্টে চলে যেতে পারবো। তারপর কিভাবে কার উপর ভিত্তি করে আমরা হচ্ছে অল্টারনেটিভ গুলাকে সিলেক্ট করবো সেটা নিয়ে আছে পড়াশোনা আছে। তারপর হচ্ছে অ্যানালাইসিস এন্ড কম্পারিজন অফ অল্টারনেটিভ, সেটা তোমরা বললামই, সিলেকশন অল্টারনেটিভ সেটাও বললাম। তারপর হচ্ছে পারফরমেন্স মনিটরিং এন্ড পোস্ট এভালুয়েশন রেজাল্ট, এগুলো হচ্ছে কি সেন্সিটিভিটি অ্যানালাইসিস বলে। এই যে আমি যে বললাম প্রথমে যে যদি প্রাইস বেড়ে যায়, যদি হচ্ছে আপনার মানে ইন্স্যুরেন্স কস্ট বেড়ে যায়, লেবার কস্ট বেড়ে যায়, এইগুলো হলে তখন আমার আগে যেটা আমি অ্যানালাইসিস করেছি হ্যাঁ না আমার প্রজেক্টটা ফিজিবল ওই টাইম ফ্রেমের জন্য, 2 বছর পর যদি ওটা চেঞ্জ হয়ে যায় তখন কিরকম হবে। বা এখন যে আমাদের ইনফ্লেশন হচ্ছে ওটার কারণে আমার হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল 5 বছর আগে যেটা ছিল ওটা কি ফিজিবিলিটি এখন কি ইনফিজিবল হয়ে যাবে কিনা, মানে ইকোনমিক্যালি হচ্ছে নন ভায়াবল হয়ে যাবে কিনা, ওই জিনিসটাকে আমরা সেন্সিটিভিটি অ্যানালাইসিস বলি, আমরা সেটাও দেখবো। এখন এই যে একদমই গুরু মানে গদ বাঁধা জিনিস যেটা হচ্ছে মানি কাকে বলি, মনিটারি ভ্যালু কাকে বলি। তো হচ্ছে মনিটারি ভ্যালু জিনিসটা আসলে কি, আমরা হচ্ছে এটা হচ্ছে মিনস অফ পেমেন্ট, তাই না, হচ্ছে আমরা কোনোভাবে যদি হচ্ছে পে করতে চাই সেটার হচ্ছে একটা মিডিয়া থাকতে হয়, কার মাধ্যমে পে করব। যেমন প্রথম দিকে একদম হচ্ছে প্রি হিস্ট্রিক যুগে হচ্ছে কি দিয়ে হচ্ছে পে হতো, গুডস দিয়ে। একজন বলতো হচ্ছে আমার কাছে এতটুকু জিনিস আছে, তুমি হচ্ছে তোমার ওই জিনিসটা আমার এই জিনিসের মাধ্যমে এক্সচেঞ্জ করো। তো এক্সচেঞ্জ প্রথাটা ছিল অনেক বেশি। তারপর যেটা হলো হচ্ছে আমরা যখন হচ্ছে আমরা আর্থ মেটাল গুলা পেলাম, গোল্ড সিলভার এন্ড ব্রোঞ্জ, ওইগুলা দিয়ে হচ্ছে আমরা মানে হচ্ছে ইয়ে বানালাম, একটা হচ্ছে মনিটারি ভ্যালু বানালাম, হচ্ছে যে এতগুলা গোল্ড কয়েন থাকবে, এতগুলা সিলভার কয়েন থাকবে, এটার ভ্যালু এতটুকু। তারপর হচ্ছে যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বা হচ্ছে আপনার বিশেষ করে হচ্ছে জিওরা আর কি, ওই হচ্ছে আপনার ওই কাগজের টাকা শুরু করলো, তাই না, সর্বনাশ করছে ওটা দিয়ে ওয়ার্ল্ড ইকোনমিক্স আর কি। তো কাগজের টাকা দিয়ে শুরু করেও হচ্ছে মনিটারি ভ্যালুটাকে, তারপরে হচ্ছে গোল্ড কে স্ট্যান্ডার্ড ধরা হতো, স্টিল নাও উই টেক গোল্ড এজ এ স্ট্যান্ডার্ড, বাট হচ্ছে গোল্ড এখন সব রিজার্ভে জমা করে রাখছে আমেরিকা।
তো যেটি হোক, তো আপনার হচ্ছে ওই গোল্ডকে বের করে দিয়ে হচ্ছে কাগজের টাকা ডলারে হচ্ছে চেঞ্জ হলো কখন, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর, ওয়ার্ল্ড কারেন্সি। এবং সেই লিম্বো থেকে আমরা এখনো বেরোতে পারিনি, এর জন্য আমাদের কপালের দুর্দশা আর কি। যাই হোক, তো ওই যে এই জিনিসটা, এটাকে আমরা বলতেছি মিডিয়াম অফ এক্সচেঞ্জ। এটা হচ্ছে মিনস অফ পেমেন্ট। আমরা যে কোনো গুডস এন্ড সার্ভিসেস যদি হচ্ছে করতে চাই, এখানে গুডস মানে হচ্ছে বাইং সামথিং, এন্ড সার্ভিসেস হচ্ছে কিরকম হতে পারে, আপনি হচ্ছে ডক্টরের কাছ থেকে হচ্ছে হেলথ সার্ভিস নিচ্ছেন, কনসালটেন্সি নিচ্ছেন, টিচারদের কাছ থেকে হেল্প নিচ্ছেন, দ্যাটস দ্য সার্ভিসেস এন্ড আদার জিনিস যার সাথে মনিটারি ভ্যালু অ্যাসোসিয়েটেড আছে, সেগুলোকে বলছে আমরা সার্ভিসেস। তারপর স্টোর অফ ভ্যালু, আমরা হচ্ছে যেটা বললাম, গোল্ডের মধ্যে হচ্ছে আপনি গোল্ড যদি জমা করে রাখেন, সেটা হচ্ছে আপনি হচ্ছে ভবিষ্যতে আবার ইউজ করতে পারবেন, সেটা হচ্ছে দাম আরো বেড়ে যাবে, সো এটার একটা মনিটারি ভ্যালু আছে যা আজীবন ধরে চলতে আছে। বা ডলার হচ্ছে ইউ ক্যান সেভ দ্য ডলার, মানে হচ্ছে যখন হচ্ছে আপনার ইউজ সুবিধা মতো ইউজ করতে পারবেন। তো এটা হচ্ছে মানির যে ক্যারেক্টারিস্টিক, সেটা হচ্ছে আমরা বললাম মিডিয়াম অফ এক্সচেঞ্জ। এটা হচ্ছে স্টোর অফ ভ্যালু এন্ড ইউনিট অফ অ্যাকাউন্ট, যেটা হচ্ছে প্রিসাইজ মেজারমেন্ট অফ ভ্যালু এন্ড ওয়ার্থ। যেমন হচ্ছে আমরা যদি বলি যে 5 টাকা 10 টাকা, আমরা হচ্ছে বা একটা চিপসের দাম এখন 20 টাকা হয়ে গেছে, তো 20 টাকার চিপস, এই ইউনিট যে এই চিপসটার পার ইউনিটের দাম হচ্ছে 20 টাকা, সো এই ইউনিটটা হচ্ছে ওই মানির মধ্যে অ্যাসোসিয়েটেড থাকে আর কি। তারপর যদি আমরা যাই ক্যাপিটাল, ক্যাপিটাল হচ্ছে বাংলা কি বলেন তো? মূলধন। মূলধন, তাই না? এটা ইয়েতে, তো আমরা আর এগুলো বাংলা টাংলা আমার মনে থাকে না, তো আমরা হচ্ছে সব ইংলিশেই বলবো, আপনারা অবশ্যই জানেন এগুলো। তো ক্যাপিটাল যে জিনিসটা, আমরা যখন হচ্ছে এখানে যদি পিওরলি সংজ্ঞাতে যাই, সেটা হচ্ছে বেসিক্যালি ওয়েলথ, তাই না, সম্পদ। ওয়েলথ ইন ফর্ম অফ দ্য মানি অর প্রপার্টি দ্যাট ক্যান বি ইউজ টু প্রডিউস মোর ওয়েলথ, যেটা ইউজ করে মূলধনের যে জিনিসটা থাকে, আই নিড টু ইনভেস্ট দ্যাট অ্যামাউন্ট অফ ক্যাপিটাল ইন সামহার, and after that I will get additional benefit from there, additional money from there, so this is our capital, so this is basically our worth, worth, net worth যেটাকে বলি, সেটাকে আমরা ক্যাপিটাল বলতে পারি। সো আমার ওয়েলথ আই এম ইনভেস্টিং, কোনো কিছুতে ইনভেস্ট করছি টু গেইন আদার মানি আর প্রফিট। তো এখানে অনেক কিছু আসে, যেমন হচ্ছে আমরা যেটাকে বললাম প্রফিটের কথা আসতেছে। আপনি মূলধন ইনভেস্ট করলে আফটার সার্টেন ইয়ার আপনি এক্সপেক্ট করতে পারেন প্রফিট হচ্ছে, অথবা ইউ ক্যান ইনকার লসেস, আপনার লস হতে পারে। এটা আর ক্যাপিটালের উপরই হচ্ছে এগুলো ক্যালকুলেশন হয়, তাই না? কত টাকা ক্যাপিটাল এবং হচ্ছে কত টাকা প্রফিট হবে, লস হবে, সব হচ্ছে ক্যাপিটালের উপর হচ্ছে নির্ধারিত হয়। তারপর যদি হচ্ছে একটু আমরা বাংলাতে যাই, সেটা হচ্ছে আমরা এই পার্টটা আমরা একদম আবার এই কোর্সের লাস্টের দিকে পড়াবো, ডেট ক্যাপিটাল, ইকুইটি ক্যাপিটাল, এগুলো আবার হচ্ছে ডিটেলস আমি পড়াবো। তো এখানে জাস্ট একটু হালকা ওভারভিউ দেওয়া আর কি। এই চ্যাপ্টার লাস্টে ওইগুলো আবার একটু ব্রডলি আলোচনা করবো, শেয়ার বাজার ও মুখ্য সব নিয়ে আর কি। তো ক্যাপিটালের প্রথম যে দুইটা পার্টে ভাগ করা যায়, সেটা হচ্ছে ডেট ক্যাপিটাল, একটা হচ্ছে ইকুইটি ক্যাপিটাল। ডেট ক্যাপিটাল কি, আপনি হচ্ছে কোন ইন্ডাস্ট্রি দিতে চাচ্ছেন, আপনার কাছে টাকা নাই, তাহলে যদি টাকা না থাকে আমি প্রথম জিনিসটা কি করব, লোন নিব, তাই না? Someone you made active your mic. If you're not active, then I don't know what you do. আচ্ছা, যা বলছিলাম, আমরা প্রথম যে জিনিসটা মাথায় আসে, যখন আমার টাকা থাকবে না, আমাকে ইন্ডাস্ট্রি দিতে হবে, ওই যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি গুলা যেগুলো করে, ওরা কি সবটুকুই হচ্ছে আপনার ওই ওদের যে হচ্ছে মালিক থাকে ওরা ইনভেস্ট করে, ওদের কি এত এত টাকা ওরা করে সেটা মনে হয়? হ্যালো? স্যার তারা লোন নেয় স্যার, বিভিন্ন কোম্পানিগুলো লোন নেয় ব্যাংক থেকে। হ্যাঁ হ্যাঁ, আমার সাথে একটু একটু কথা বলেন এগুলো মানে হচ্ছে, নাহলে আমি বুঝি না, আমি হচ্ছে চলে গেছি না আছি। তো যে জিনিসটা থাকে, ওরা যখন ইনভেস্ট করে, ওদের অবশ্যই এত টাকা নাই, ওরা হচ্ছে পুরো গার্মেন্টস এর জন্য মানে পুরো হচ্ছে ইনভেস্ট করে বসে থাকবে। বা একটা কেমিক্যাল প্ল্যান্টের কথা তো মানে ভয়াবহ অবস্থা, অনেক কিন্তু টাকা লাগে, কয়েকশো কোটি টাকার উপর লাগে, কয়েক হাজার কোটি লাগায়, এরকমও হতে পারে। সো অত টাকা তো ওদের নাই, তো ওরা কি করে, দুই ভাবে ওরা অ্যাপ্রোচ করে। একটা হচ্ছে আপনার লোন নিবে, ওরা ব্যাংক থেকে লোন নিবে, মিনিমাম ইনভেস্টমেন্ট মানে ইন্টারেস্ট রেটে লোন নিবে। আরেকটা যেটা করে শেয়ার বাজারে হচ্ছে ওরা শেয়ার ছাড়ে, ওখান থেকে মার্কেট থেকে টাকা তুলে নেয়, পাবলিক মানি তুলে নেয়। তো দুইটা প্রসেস আছে, ওই দুইটা প্রসেসের উপর ভিত্তি করে আমরা ক্যাপিটালকে দুই ভাগে ভাগ করেছি। সেটা হচ্ছে ডেট ক্যাপিটাল, সেটা আমরা বললাম কি বোরোড ক্যাপিটাল, অবটেন ফ্রম দ্য লেন্ডার। তো এটা হচ্ছে দুই রকম হতে পারে, এটা হচ্ছে আমরা ব্যাংক থেকে হচ্ছে ইন্টারেস্টের মাধ্যমে নিতে পারি, আর নিতে পারি হচ্ছে আমরা মার্কেট থেকে তুলে নিতে পারি। আর ইকুইটি ক্যাপিটাল কাকে বলছি? ইকুইটি ক্যাপিটাল হচ্ছে আপনার যে মালিক পক্ষ, ওরা অ্যাকচুয়াল ওদের যে কন্ট্রিবিউশনটা থাকে, অ্যাকচুয়াল যে টাকা ইনভেস্ট করেছে, বা আমি যদি হচ্ছে ইন্ডাস্ট্রি দিতে চাই, অ্যাকচুয়াল আমার পকেট থেকে যতটুকু যাবে সেটাকে বলতেছে আমরা ইকুইটি ক্যাপিটাল।
সো এই ইকুইটি ক্যাপিটালের উপর ডিপেন্ড করে আই উইল টেক দ্য প্রফিট ফ্রম দিস ইন্ডাস্ট্রি অর দ্যাট ভেঞ্চার। সো আমরা যদি আরেকটু হচ্ছে ক্যাপিটাল ফাইন্যান্সের দিকে যাই, সেটা আমরা হচ্ছে বলতেছি যে ডেপ্ট ফাইন্যান্সিং এন্ড ইকুইটি ফাইন্যান্সিং। ডেপ্ট ফাইন্যান্সিং বলতেছে আমরা টাকা ধার করব বন্ডের মাধ্যমে, ব্যাংক থেকে বন্ড কিনবো বা হচ্ছে টাকা তুলে নিব। সেটা হচ্ছে আমরা বলতেছি এই যে আমার ইন্ডাস্ট্রি বন্ড কিনে আমি এগুলো পড়াবো আপনাদের, সব বন্ড টন্ড হাতে যেগুলো হচ্ছে ডিটেলসে পড়াবো আরো ডিটেলে, এটা জাস্ট ওভারভিউ দেওয়ার জন্য। সো ডেপ্ট ফাইন্যান্সিং দিয়ে হচ্ছে আমি বন্ড ছাড়বো, মানুষকে বলবো আমার বন্ড কিনো, আমি হচ্ছে তোমাকে একটা সার্টেন এজের পর আমি এত টাকা ম্যাচুরিটি টাকা দিব, এত টাকা হচ্ছে জিনিস দিব, যেটা বাংলাদেশ ব্যাংক করে। বাংলাদেশ ব্যাংক বিভিন্ন বন্ড ছাড়ে, 10 বছর 20 বছর পর হচ্ছে লটারি করে একটা হিউজ অ্যামাউন্ট টাকা দেয়। তো ওই ওই জিনিসটা থাকে। আর ইকুইটি ফাইন্যান্সিং কি বলতেছে, যে সেল দ্য পার্শিয়াল ওনারশিপ অফ দ্য কোম্পানি, যেটা বললাম যে স্টক এক্সচেঞ্জ গুলাতে যেটা হয়, তাই না, শেয়ার বাজারে। স্টক এক্সচেঞ্জ ওইখান থেকে আসছে, স্টক এক্সচেঞ্জ, একজনের সাথে একজন স্টক এক্সচেঞ্জ করতেছি। আমি বলতেছি আমার এতগুলা শেয়ার কিনো, তোমাকে হচ্ছে আমি পার্সিয়ালি আই এম কনসিডারিং ইউ এজ ওনার অফ মাই কোম্পানি, এন্ড আফটার আই রিসিভ সাম প্রফিট আই উইল গিভ ইউ পার্সেন্টেজ অফ দ্যাট প্রফিট অর শেয়ার অফ দ্যাট প্রফিট। সো ওই জিনিসটাকে বলতে সিকিউরিটি ফাইন্যান্সিং। তো মার্কেট থেকে আমি ইনভেস্ট টাকা তুলে নিতে পারি দুই ভাবে, একটা হচ্ছে ডেপ্ট ফাইন্যান্সিং দিয়ে, আর একটা হচ্ছে ইকুইটি ফাইন্যান্সিং দিয়ে। বুঝতে পারছি? জি জি স্যার, স্যার। আচ্ছা। প্রশ্নের উত্তর স্যার। হুম। আচ্ছা, এরপর হচ্ছে বাংলা কথা আসলাম আর একটু, আর আজকের ক্লাসটা একটু বাংলায় হবে, ম্যাথে এর পরগুলা দেখবেন হচ্ছে আমরা অধিকাংশ হচ্ছে ম্যাথ করতেছি আর কি। তো ইন্টারেস্ট জিনিসটা অলওয়েজ আমরা বুঝি, তাই না? এটা ইন্টারেস্ট ইংলিশে বললে খুব সুন্দর দেখায় আর কি, আর এখানে সংজ্ঞাগুলো খুব সুন্দর করে দিচ্ছে, যেটা মনে হয় এটা খুব ভালো দেখাচ্ছে ওদের। তো ইন্টারেস্ট ইজ দ্য মানি রিটার্ন টু দ্য ওনার অফ দ্য ক্যাপিটাল টু ইউজ দ্যাট ক্যাপিটাল, এরকম তিনটা সংজ্ঞা আছে। তো এখন একটু সুন্দর করার জন্য আমরা বলি রিটার্ন অন ক্যাপিটাল আর রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এরকম হচ্ছে বেসিক্যালি, এটা যদি বাংলায় বলি তাহলে হচ্ছে সুদ, তাই না, সুদ দেওয়া। তো হচ্ছে বাংলায় বললে অনেক খারাপ শোনায়, তাই হচ্ছে ইংলিশে আমরা বলতেছি ইন্টারেস্ট। তো আমরা এই কোর্সে পুরাটাই হচ্ছে ইন্টারেস্ট নিয়েই কথা বলবো আর কি। তো ইন্টারেস্ট যে জিনিসটা হচ্ছে ইউ আর গিভিং মি সাম মানি এন্ড আফটার দ্যাট ইউ আর এক্সপেক্টিং দ্যাট, যে আমাকে যে আপনি টাকা দিয়েছেন সেটা কারণে হচ্ছে আমি আফটার সাম অফ মানে টাইম আমি ওই টাকার উপর কিছু টাকা আপনাকে সুদ দেবো, যে পার্সেন্টেজ আকারে আপনাকে এত টাকা দিতে থাকবো, এবং যতদিন আমি পুরো টাকা ইয়ে না করতে পারি, দেনা সুদ করতে না পারি, আপনি হচ্ছে ওটা টাকা নিবেন। তো এটা বসে বসে হচ্ছে কোনো লস নাই, তাই না? সারাটা আপনি আমাকে টাকা দিলে আপনি একদম গ্যারান্টিড যে আপনি আমার কাছ থেকে প্রফিট এখান থেকে পাবেনই। কিন্তু মার্কেটে আমি যখন ইনভেস্ট করছি, সো দেয়ার আর সাম লস আনসার্টেনিটি। সো when I'm investing some amount of money, so there is a probability that our venture can completely fail, or there could be loss. সো ওইখানে একটা রিস্ক থেকে যায়, দ্যাটস ওয়াই দ্যাট ইজ হালাল। বাট হচ্ছে যখন আপনি সুদ খাচ্ছেন বা হচ্ছে আপনি ইয়ে দিচ্ছেন, ওই বরোড করছেন, বরোড দিয়ে হচ্ছে আপনাকে টাকা পে করতে হবে, আপনি জানেন এখানে আপনার কখনো কোনো লস হবে না, আপনি সবসময় হচ্ছে ওই মানুষের গলায় পাড়া দিয়ে হচ্ছে টাকা আদায় করে নিতে পারবেন, এর জন্য এটাকে হারাম বলা যায়। মানে হচ্ছে এটা মানুষের গলায় পাড়া দিয়ে হচ্ছে ওর অধিকার কেড়ে নেওয়া আর কি। সো ইউ আর জাস্ট বরোইং মি সাম মানি, আচ্ছা ঠিক আছে, মানে হচ্ছে টাকা দিচ্ছেন, আমি ইউজ করছি, আই মিন মানে উইক পজিশন, দ্যাটস ওয়াই আই এম বরোইং সাম মানি। বাট ওইটার উপর আপনি হচ্ছে একটা ইন্টারেস্ট ইম্পোজ করে দিচ্ছেন, যে এত পার্সেন্টেজ মানি ইউ নিড টু গিভ মি আফটার এ সার্টেন টাইম। আর হচ্ছে ওইটা যতদিন পর্যন্ত পে না করতে থাকবেন ততদিন আমাকে দিতে হবে। সো ইউ আর রিসিভিং দ্য ক্যাপিটাল এট দ্য এন্ড অফ দ্যাট কন্ট্রাক্ট পিরিয়ড, and also some additional money on that capital you have given that person. সো এখানে কোনো লস হওয়ার পসিবিলিটি নাই, এর জন্য হচ্ছে এই অবস্থা আর কি। আচ্ছা যাই হোক, ওগুলো বলে লাভ নাই। তো আমরা হচ্ছে পুরো কোর্সে হচ্ছে ইন্টারেস্ট নিয়ে কথাবার্তা, কারণ আমরা যখন হচ্ছে ব্যাংক থেকে টাকা লোন নিব বা হচ্ছে নেব, কেউ ইন্টারেস্ট ছাড়া আমাকে জিরো ইন্টারেস্ট রেটে দিবে না। সো মানে ব্যাংকিং সিস্টেমে তারা আছে এই জিনিসটার উপর। সো উই নিড টু নো অ্যাবাউট দ্যাট, হচ্ছে আমি যখন ইন্টারেস্ট আনবো সেটা হচ্ছে আমার কত টাকা হচ্ছে ব্যাংকে আমার মানে হচ্ছে প্রিমিয়াম দিতে হবে, এই জিনিসগুলো কি করতে হবে, বা হচ্ছে আমরা যখন লাইফ ইন্স্যুরেন্স করি সেখানে যে প্রিমিয়াম জিনিসটা সেটা হচ্ছে এই ইন্টারেস্টের সাথে রিলেটেড থাকে, বা হচ্ছে আপনার হচ্ছে জীবন বীমা বলে অনেকেই, আর জানি কি কি বলে, ওই হচ্ছে আপনার আম, আহ, আরেকটা কি জানি বলে, সবাই হচ্ছে টাকা জমা রাখে ব্যাংকে, তারপর হচ্ছে 5 বছর 10 বছর পর হচ্ছে 10,000 রাখলে 50,000 পায়, এটা বাংলা জানি কি বলে। ডিপোজিট করে এরকম হ্যাঁ, কিছু। সেফ ডিপোজিট ওরকম করে, তো ওগুলোর সাথে হচ্ছে ইন্টারেস্ট রেট অ্যাসোসিয়েটেড। সো এর জন্য হচ্ছে আমাদের আসলে জানতে হবে। আর এটা আমরা হচ্ছে ইন্টার একটু করে এসেছি, ইন্টার না ক্লাস 9-10 ছিল, তাই না, ওই জিনিসগুলা, ওই যে ম্যাথের চ্যাপ্টারে, ওই যে চক্রবৃদ্ধি সুদ, তারপর হচ্ছে আরো কি জানি বলতো বাংলায়, ওগুলা হচ্ছে 10 ক্লাসে ছিল না আমাদের?
স্যার এগুলা ক্লাস 8 7 এগুলাতে ছিল। ও হ্যাঁ, আরো ছোট ছিল, হ্যাঁ আরো ছোট ক্লাসে ছিল, হ্যাঁ তখন ওগুলো তো ছিল। তো ওই জিনিসগুলো একটু হচ্ছে ইংলিশ ভাবে পড়বো আর কি আমরা। এবং ঠিক আছে, ওগুলো প্রথম দিকে একটু আলোচনা করবো, বাট পরে হচ্ছে আমরা অ্যাডজাস্টেড হয়ে যাবো, কারণ আমরা ম্যাথের একদম ইন্টারনাল ম্যাথে ঢুকে যাবো, তখন ইন্টারেস্টের একটা বেসিক টার্ম আর কি। সো ওই জিনিসটা ইন্টারেস্ট রেট যদি বলি যে পার্সেন্টেজ অফ মানি বিং বড় দ্যাট ইজ পেড টু দ্য লেন্ডার অন দ্য টাইম বেসিস, সো এটা পার্সেন্টেজে আমরা বলি, তো 10% ইন্টারেস্ট রেট বলতে পারি। যদি হচ্ছে এটা মানে বোঝায় কি, আমি যদি 100 টাকা হচ্ছে আপনার কাছ থেকে লোন নেই, আপনি 10% ইন্টারেস্টেড পার ইয়ার, ইয়ারলি একটা হচ্ছে টাইম হচ্ছে ডিফাইন করতে হয়। তো আমার 1 বছর পর আপনাকে দিতে হবে কত, 100 টাকার 10%, মানে 10 টাকা অ্যাডিশনাল দিতে হবে। 100 টাকাতে দিতে হবেই, প্লাস হচ্ছে 1 বছর পর আপনাকে 10 টাকা অ্যাডিশনাল দিতে হবে, তাই না? এটাই হচ্ছে ইন্টারেস্ট রেটের কনসেপ্ট। সো 1 বছর পর আপনাকে টোটাল দিতে হবে আমাকে 100 + 10 টাকা, মানে হচ্ছে আমি নিড টু পে 110 টাকা, তাই না? এটাই তো ইন্টারেস্ট রেটের হচ্ছে বেসিক জিনিস। জি স্যার। হুম। আর প্রিন্সিপাল তাহলে কি হবে, যে টাকা হচ্ছে আমি আপনাকে ল্যান্ড দিচ্ছি বা আপনি আমাকে মানে টাকা দিচ্ছেন, সেটাকে বলে প্রিন্সিপাল। পি দিয়ে যদি লিখি, ইন্টারেস্ট রেটকে আই দিয়ে লিখি, আর স্মল হাতের আই দিয়ে পার্সেন্টেজ বোঝায়, আই পার্সেন্টেজ। সো পি দিয়ে যখন বলবো সেটা হচ্ছে 100 টাকাই হচ্ছে আমার এখানে কি বিডিটি যেটা, সেটা হচ্ছে আমার প্রিন্সিপাল, তাই না? প্রিন্সিপালের উপরেই হচ্ছে ইন্টারেস্টটা ড্র করা হয়। তো এখানে একটা ছোট গ্রাফ আছে আর কি, ইন্টারেস্ট রেটের সাথে হচ্ছে কোয়ান্টিটি অফ মানি কিরকম থাকে যদি আপনি হাই ইন্টারেস্ট রেট ইম্পোজ করেন। যেমন গ্রামে যারা থাকে, ওই যে তো আপনার কি বলে মহাজন বলে আর সামথিং, যারা হচ্ছে একদম সর্বশান্ত করে দেয়, তো ওরা যেটা থাকে, ওরা দেখা যায় হচ্ছে 30% 20% ইন্টারেস্ট রেটে হচ্ছে দেয়। তো অত পার্সেন্টেজ যদি দেয়, আপনি 100 টাকা ধার করলে আপনার বছর শেষে দিতে হবে 130 টাকা, মানে অবস্থা খারাপ। তো অত যত বেশি হবে তখন তখন কি আপনি হচ্ছে খুব বেশি অ্যামাউন্ট ওর কাছে লোন নিবেন? কখনোই নিব না আমি, তাই না? তো যত ইন্টারেস্ট রেট কমতে থাকে, মানুষের হচ্ছে লোন নেওয়ার টেন্ডেন্সি কি করতে থাকে, বাড়তে থাকে। এই যে ইন্টারেস্ট রেট অনেক কম, 5% ইন্টারেস্ট রেট যদি হয় অনেক থাকে, এটা ডাইরেক্টলি হচ্ছে আমার যে ওয়ার্ল্ড ব্যাংক, বা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক বলবো না, যেটা হচ্ছে রিজার্ভ, ফেডারেল রিজার্ভ, যেটা ফেড এক্স বলি আমরা, ফেড বলি, আমেরিকার ফেডারেল রিজার্ভ, বা আমাদের দেশের হচ্ছে ইয়ে যেটা বলি বাংলাদেশ ব্যাংক যদি বলি, বিবি। তো ওই বাংলাদেশ ব্যাংকের হচ্ছে মনিটারি পলিসি গুলো এরকম থাকে, যখন ইনফ্লেশন বেড়ে যায়, টাকার বাজারে মানির ফ্লো বেড়ে যায়, ওরা যে কাজটা করে সেটা হচ্ছে ওরা ইন্টারেস্ট রেট কি করে দেয়, বাড়িয়ে দেয়। ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিলে যেটা হয় যে ইনভেস্টর বা হচ্ছে আপনার যে পাবলিকরা থাকবে, ওরা একটু ডিসকারেজ ফিল করবে না, আমি যদি হচ্ছে বেশি ইন্টারেস্ট রেটে হচ্ছে টাকা বড় করে নিতে পে হিউজ অ্যামাউন্ট অফ মানি অ্যাজ এন ইন্টারেস্ট। সো ওরা হচ্ছে কিন্তু তখন ইনভেস্টমেন্টটা কমায় নিয়ে আসে, বাজারে মনিটারি মানে বাজারে মানির সাপ্লাইটা কমে যায়, ইনফ্লেশনটা কমে আসে। আবার যখন আপনার হচ্ছে ইনফ্লেশন হচ্ছে অ্যাডজাস্টেড এর চেয়ে হচ্ছে অনেক বেশি হয়, মানে হচ্ছে আপনার কোনো গ্রোথ নাই, ইকোনমিক গ্রোথ হচ্ছে না, মানে ইনফ্লেশন ইজ অ্যাডজাস্টেড বাট হচ্ছে কোনো ইকোনমিক গ্রোথ নাই, তখন বাংলাদেশ ব্যাংকিং ব্যাংক কি করবে, ইন্টারেস্ট রেটটা কি করে দিবে, কমায় দিবে না? কমায় দিলে যেটা হবে, বাজারে হচ্ছে আপনার অনেক হচ্ছে ইনভেস্টর তখন বাংলাদেশ ব্যাংক থেকে বা ব্যাংক গুলা থেকে আপনার হচ্ছে টাকা লোন নেবে, ওরা হচ্ছে ইনভেস্ট করতে যাবে, ছোট ভেঞ্চার খুলে বসবে, দোকান দিয়ে বসবে। তো ওই জিনিসগুলাকে আমরা তখন বাজারে মানি পাড়াই, এবং হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট বা হচ্ছে গ্রোথ বাড়ায়, ওভারঅল হচ্ছে ইকোনমিক গ্রোথ বাড়ায়। সো বাংলাদেশ ব্যাংক বলেন আর ফেড বলেন, যেটাই বলেন, ওরা হচ্ছে ইন্টারেস্ট রেটটা কন্ট্রোল করে আপনার ইনফ্লেশন গুলা হচ্ছে অ্যাডজাস্ট করে থাকে। বুঝতে পারছি? এটা ম্যাক্রো ইকোনমিক্স এর পার্ট, আমরা ম্যাক্রো ইকোনমিক্স এগুলো পড়ে এসেছি না? হ্যালো, হ্যাঁ একটু কথা বলুন, আমি তো আসলে বুঝি না কথা না বললে। আচ্ছা। হুম। এরপর যে জিনিসটা আমরা হচ্ছে বলে ফেলেছি অলরেডি, সেটা হচ্ছে সিম্পল, আমরা যদি ইন্টারেস্টকে ভাগ করি 3 রকমের ইন্টারেস্ট রেট পাই। চলেন আমরা হচ্ছে একটু ইয়েতে যাই, নোটবুকে যাই, এখানে স্লাইডে তো লেখা আছে, আপনারা পড়বেন, আমরা একটু নোটবুকে গিয়ে হচ্ছে বাংলা লেখাপড়া করি। তো ইন্টারেস্টকে যদি আমরা হচ্ছে ভাগ করি, আমরা 3 রকমের ইন্টারেস্ট রেট হচ্ছে পড়াশোনা করব, সেটা হচ্ছে একটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট রেট, একটা হচ্ছে কম্পাউন্ড, আর একটা হচ্ছে কন্টিনিউয়াস। তো সিম্পল ইন্টারেস্ট রেটটা আমরা সবাই করে এসেছি, এগুলো সবই আমরা জানি আসি। সিম্পল ইন্টারেস্ট রেটটা কি, আমরা যখন হচ্ছে আমরা যত টাকা হচ্ছে ইয়ে করব, মানে বড়, তাহলে বলে টোটাল ইন্টারেস্ট আর্নড or charged is linearly proportional to the initial amount of loan or principal.
দ্য ইন্টারেস্ট রেট এন্ড নাম্বার অফ ইন্টারেস্ট পিরিয়ড। সো হচ্ছে আমি ইন্টারেস্ট রেট, আমরা একটু ডেজিগনেশন গুলো রেখে ইন্টারেস্টকে আমরা এখন থেকে এক্সপ্রেস করব আই দিয়ে, কত টাকা ইন্টারেস্ট দিতে হবে। ইন্টারেস্ট রেটকে এক্সপ্রেস করব স্মল আই দিয়ে, স্মল আই পার্সেন্টেজ। প্রিন্সিপাল সেটাকে এক্সপ্রেস করব পি দিয়ে। তারপর ইয়ার, কম্পাউন্ডিং ইয়ার যেটাকে বলতেছি এন দিয়ে এক্সপ্রেস করব। তো এগুলো এখন থেকে থাকবে। তো সিম্পল ইন্টারেস্ট রেট আমাকে বলে যত টাকা হচ্ছে ইন্টারেস্ট, আমি যদি পি টাকা হচ্ছে বড় করে নিয়ে আসি, ইন্টারেস্ট ইজ প্রপোর্শনাল টু দ্য লিনিয়ারলি প্রপোর্শনাল টু দ্য, কত টাকা বড় করেছি, কত বছর দিতে হবে, আমি কত বছর রাখবো, 1 বছরে 10% দিলে 1 বছরে 10 টাকা, 2 বছরে 20 টাকা, এরকম করে। আর হচ্ছে ইন্টারেস্ট রেটটা কত, পার্সেন্টেজ কত, এই তিনটার উপর ডাইরেক্টলি প্রপোর্শনাল থাকবে। সো আই ইকুয়াল টু যেটা হয় পি এন আই, তাই না? পি মানে এখানে প্রিন্সিপাল, এন মানে হচ্ছে আমার হচ্ছে কত বছর, আর আই হচ্ছে ইন্টারেস্ট রেট। বুঝতে পারছি? ইয়েস স্যার, ওই জি স্যার। ক্লাস 5 এর ম্যাথের মতো। হুম। সো আফটার এন ইয়ার্স, আমি যদি এন বছর পর টোটাল কত টাকা পে করতে হবে, সো টোটাল যদি আমরা বলি সেটা হচ্ছে ফিউচার অ্যামাউন্ট, এফ দিয়ে এক্সপ্রেস করছি। এটা মনে রাখবেন, একটা হচ্ছে এফ হচ্ছে আমার কত, ফিউচার, ফিউচার অ্যামাউন্ট কত টাকা পে করতে হচ্ছে। ফিউচার অ্যামাউন্ট এফ ইকুয়াল টু তাহলে কত হবে, ইন্টারেস্ট রেট প্লাস ইন্টারেস্ট যত টাকা হয়েছে সেটা তো দিতেই হবে, প্লাস হচ্ছে আবার প্রিন্সিপাল তো দিতে হবে। সো পি প্লাস পি এন আই। সো আলটিমেটলি পি যদি কমন নেই, পি ইকুয়াল টু 1 প্লাস অফ এন আই, তাই না? এটা হচ্ছে একদম টিপিক্যাল ফরম্যাট। সো সিম্পল ইন্টারেস্ট রেট যদি হয় তাহলে হচ্ছে এন বছর পর আমরা কত টাকা পে করবো, টোটাল কত টাকা পে করবো, সেটার ইকুয়েশন হচ্ছে 1 প্লাস অফ এন আই, মানে হচ্ছে ছোটখাটো ম্যাথ আর কি। তারপর যদি যাই আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট রেটে, কম্পাউন্ড ইন্টারেস্ট রেট কিরকম হবে, চক্রবৃদ্ধি যেটাকে বলি। কম্পাউন্ড ইন্টারেস্ট রেটটা সাপোজ লাইক হচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট ইয়ার, আমরা লিখি ইয়ার, তারপর হচ্ছে প্রিন্সিপাল, তারপর ইন্টারেস্ট দ্যাট পিরিয়ড, টোটাল কত টাকা পে করতে হচ্ছে। তো কম্পাউন্ড ইন্টারেস্ট রেট যেটাকে বলে, যে সিম্পলের মতো হবে না, যে 1 বছর 10 টাকা দিচ্ছে, তুমি 5 বছর টাকা আটকে রাখছো, তুমি খালি 50 টাকা দিলেই হবে, ওরকম হবে না। কম্পাউন্ড ইন্টারেস্ট রেট আমাকে বলে তোমাকে প্রতি বছরই পে করতে হবে, আদারওয়াইজ তুমি যে টাকা পে করোনি সেটা হচ্ছে আবার প্রিন্সিপাল হিসেবে কাউন্ট হবে, সেটার উপর টোটালি আবার ইন্টারেস্ট রেট কাউন্ট হবে। সো ফার্স্ট ইয়ারে যদি চিন্তা করি আমি পি টাকা ওর কাছে বড় করেছি, সো ইন্টারেস্ট রেট তো কত হবে, পি এন আই, তাই না? এন যদি 1 বছর হবে, প্রথম বছর, তো এটা টোটাল হবে পি আই। 1 বছর পর কতটুকু হবে, পি আই। টোটাল আমি কতটুকু পে করবো তাহলে 1 বছর পর, পি প্লাস পি আই কমন নিলে 1 প্লাস অফ আই। এটুকু বুঝছি সবাই? জি স্যার। ওকে। তো এখন যদি আমি 1 বছর পর এই অ্যামাউন্টটা না পে করি, তখন আমাকে ও বলবে না, তোমার এখন হচ্ছে যেহেতু তুমি পে করতে পারোনি, সেকেন্ড বছরে গিয়ে তোমাকে টোটাল যে প্রিন্সিপাল হবে, যার উপর আমি ইন্টারেস্ট কাউন্ট করবো, ইন্টারেস্ট অলওয়েজ প্রিন্সিপালের উপর কাউন্ট হয়, আই পার্সেন্টেজ। তো যার উপর কাউন্ট হবে, তুমি যত টাকা দিতে পারোনি পুরোটার উপর কাউন্ট হবে। আমি তো হচ্ছে পি 1 প্লাস অফ আই দিতে পারিনি 1 বছর টাইম পিরিয়ড পর, তো আমার নতুন প্রিন্সিপাল এখন হয়ে যাবে পি প্লাস অফ আই, তাই না? যে 1 টাকাও জি দেয়নি স্যার। টোটালটা। তো এটার উপর, এটা এখন নতুন প্রিন্সিপাল, তাহলে এটার উপর আবার ইন্টারেস্ট কাউন্ট হবে, তাহলে এইবার টোটাল ইন্টারেস্ট কাউন্ট হবে পি 1 প্লাস অফ আই ইন্টু আই, তাই না? আর তখন টোটাল দেখে করতে হবে যে এত পি প্লাস অফ আই তো আমি দেই নাই, প্লাস নতুন করে আবার আমার ইন্টারেস্ট হয়ে গেছে 1 প্লাস অফ আই ইন্টু আই। তো আমি যেটা কমন নিলে এটা পি 1 প্লাস অফ আই স্কোয়ার হয়ে যায়, তাই না? এরকম টাইপ হয়ে যাবে। তো তৃতীয় বছরে এটা পে যদি না করো তাহলে বলবে না, তোমার এখন প্রিন্সিপাল হয়ে গেছে এতটুকু, এটার উপর ইউনিট টু পে, মানে অ্যাগেইন। তো এইটার উপর আবার ইন্টারেস্ট রেট কাউন্ট হবে ওই বছরের জন্য, আবার আই, আবার টোটালটা যোগ করতে হবে 1 প্লাস অফ আই স্কোয়ার প্লাস পি 1 প্লাস অফ আই স্কোয়ার ইন্টু আই, পি 1 প্লাস অফ আই স্কোয়ার কমন নিলে আবার 1 প্লাস আই হবে, সো পি 1 প্লাস অফ আই কিউব। সো এরকম করে গো অন করতে থাকবে, আপনি যত বছর দিতে পারবেন না। সো এখান থেকে দেখতেছি যত বছর আমি পে করতে পারছি না সেটা হচ্ছে উপরে সুপারস্ক্রিপ্ট হিসেবে চলে যাচ্ছে। সো আমি যদি কম্পাউন্ড ইন্টারেস্ট রেট পে করি তাহলে টোটাল কত টাকা পে করতে হবে, ফিউচার অ্যামাউন্ট কত হবে, টোটাল পে করতে হবে পি 1 প্লাস অফ আই টু দি পাওয়ার অফ এন। এন হচ্ছে কম্পাউন্ডিং ইয়ার, মানে ওই কত বছর হচ্ছে আপনি টাকাটা আটকে রেখেছেন। তো এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট রেটের হচ্ছে ইকুয়েশন। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা।
এরপরে একটা টপিক আছে, একটা নমিনাল ইন্টারেস্ট রেট বলে, একটা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বলে। এখন নমিনাল, এই জিনিসটা খুবই ক্লিয়ার করলে মাথায় রাখবেন, অঙ্কের মধ্যে প্রেস লাগায় দেওয়া যায়, জাস্ট হচ্ছে নমিনাল এবং ইফেক্টিভটা একটু ওয়ার্ড একটু চেঞ্জ করে দিই। সো নমিনাল ইন্টারেস্ট রেটে কি বলি, এই যে আমরা এতক্ষণ বলতেছিলাম 1 বছর পর পর হচ্ছে আই পার্সেন্টেজ দিতে হবে, তো এরকম নাও হতে পারে। আপনার কম্পাউন্ডিং পিরিয়ড যেটা হবে সেটা হচ্ছে 1 বছর না হয়ে 6 মাস হতে পারে, 4 মাস হতে পারে। যে আমাকে বললো, আমি এমন মানুষের কাছ থেকে টাকা ধার করলাম, তো বললো না তুমি 4 মাস পর পর আমাকে টাকা দিবা, এবং 4 মাস পর পর আমি 3% করে তোমার কাছে টাকা এডিশনাল আমি চাই। তো ওরকম হয়ে গেলে প্রবলেম। ওটা বলছে আমাকে 4 মাস পর পর, কি বললাম, আমি কি বললাম, 4 মান্থ পর পর আমাকে বলছে ও 4% হচ্ছে, যত টাকা ইনভেস্ট মানে ওর কাছ থেকে টাকা নিয়েছি 4% হারে আমাকে দিতে হবে। তাহলে 1 বছরে যদি আমি এটা কিউমুলেট করি, 1 বছরে কত পার্সেন্টেজ হয়ে যায় টোটাল? 12% না? জি স্যার। এই যে আমি যে এই যে পিরিয়ডটা ভাগ করলাম, পিরিয়ড যে এটাকে বলি কম্পাউন্ডিং পিরিয়ড, কয় মাস পর পর আপনার ইন্টারেস্ট রেটটা কাউন্ট হবে। আমরা আসলে সিম্পল ইন্টারেস্ট নিয়ে কথা বলবো না, এখন থেকে যত কিছু আমরা বলবো সবই কম্পাউন্ড ইন্টারেস্ট রেট হয়ে যাবে আর কি ফিউচারে। সো কম্পাউন্ডিং পিরিয়ড বলতেছি এই যে কত মাস পর পর আপনার ইন্টারেস্টটা কাউন্ট হবে প্রিন্সিপালের উপর, এরপর আবার ওই প্রিন্সিপালটা মানে ওই ইন্টারেস্ট সহ প্রিন্সিপালটা আবার কমপ্লিট প্রিন্সিপাল হয়ে যাবে। সো ওরকম যদি হচ্ছে ইয়ারলি বেসিসে না হয়, মান্থলি বেসিস বা হচ্ছে আপনার কোয়ার্টারলি বেসিস, সেমি অ্যানুয়াল বেসিস হয়, তাহলে ওটাকে আমরা বলি নমিনাল ইন্টারেস্ট রেট। মানে এটাকে যদি ইয়ারে কনভার্ট করে যেটা নিয়ে আসেন সেটাকে বলি নমিনাল, মানে 4% নমিনাল না, এই যে 12% যেটা বললাম সেটা হচ্ছে নমিনাল ইন্টারেস্ট রেট। আমরা আরেকটা এটা উদাহরণ দেই, তারপর আমি বলতেছি বুঝছেন কিনা। যেমন একটা স্টেটমেন্ট যদি আমরা বলি 3% পার পিরিয়ড, এখানে একটা স্টেটমেন্ট আছে, এটা দেখে আমরা বুঝি কিনা। 3% per period and the interest rate is compounded at half yearly basis। মানে আমি হচ্ছে 3% পার পিরিয়ড, প্রত্যেক পিরিয়ডে আমার ইন্টারেস্ট রেট হচ্ছে 3%, এবং আমাকে কি বলছে, ইন্টারেস্ট রেট ইজ কম্পাউন্ডেড হাফ এ ইয়ার পিরিয়ড, মানে 6 মাস পর পর, হাফ এ ইয়ার 6 মাস পর পর কম্পাউন্ডিং হবে। মানে 6 মাস গেলেই আমাকে ও বলছে 6 মাস গেলেই তুমি আমার কাছে যত টাকা বড় করেছো তার উপর 3% টাকা দিবা। আরো 6 মাস গেলে মানে হচ্ছে তুমি হচ্ছে ওই যে ওইটা পে না করতে পারলে ওইটার উপর হচ্ছে টোটাল টাকা দিবা। তো আমার এখানে যদি আমি এটাকে নমিনাল ইন্টারেস্ট রেটে কনভার্ট করতে চাই, নমিনাল মানে ইয়ারলি ইয়ে হিসেবে আর কি, নমিনাল ইন্টারেস্ট রেট হয় তাহলে কত পার্সেন্টেজ হবে? 6%, স্যার। 6%, হ্যাঁ এই তো 6% হবে। মানে এখানে খেয়াল রাখবেন এটা নমিনাল ইন্টারেস্ট রেট কিভাবে হবে। এখানে আমরা বললাম 3% পার পিরিয়ড, এবং পিরিয়ড হচ্ছে 6 মাস করে, হাফ ইয়ার পিরিয়ড। তো আমরা যখনই নমিনাল ইন্টারেস্ট রেট বলবো তখন সাথে হচ্ছে একটা কম্পাউন্ডিং পিরিয়ড লেখা থাকবে মাস্ট, আদারওয়াইজ নমিনাল হবে না। সো এইটাকে আমরা আরেকভাবে লিখতে পারি, সেটা হচ্ছে আমরা যে বললাম 6% কম্পাউন্ডেড সেমি অ্যানুয়ালি, এইটা হচ্ছে নমিনাল। এই যে এই কথাটাকে আমরা একটু ঘুরায় লিখলাম, এই যে আমরা বললাম 6% কম্পাউন্ডেড সেমি অ্যানুয়ালি, মানে 1 বছরে 2 বার কম্পাউন্ডেড হবে, এবং টোটাল 1 বছরে কম্পাউন্ডিং হচ্ছে 6%। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এটা একটু খেয়াল রাখবেন। তাহলে আমাকে বলেন তো, এই যে এখান থেকে আমরা যেটা বুঝলাম যে 3 মাস পর পর, 6 মাস পর পর হচ্ছে 3% করে দিচ্ছে, তো 1 বছরে কি ও জাস্ট হচ্ছে আসলে 6% দিবে, নাকি এর চেয়ে বেশি হতে পারে? স্যার, বেশি হতে পারে। হ্যাঁ, কেন বেশি হবে এটা কি বলতে পারবেন, এই যে কথাটা কেন বললাম? স্যার, কম্পাউন্ড ইন্টারেস্টের কথা যেহেতু বলা আসছে, স্যার। হুম হুম, এই তো, যেহেতু আমরা কম্পাউন্ড বলেছি, এই যে 1 বছর পর এটা একটু ব্রেকডাউন করে দেখাই। সাপোজ লাগে আমি হচ্ছে 100 টাকা ধার করলাম, আমাকে যে এই হারে আমাকে বললো এই যে 3% করে পার পিরিয়ডে দিবা। আমি হচ্ছে নমিনালে বললাম আচ্ছা 6% পার, মানে 6% ইয়ারলি। আচ্ছা, তো 3% আমি 100 টাকা বড় করলাম, আমাকে হচ্ছে 3 মাস পরেও আমাকে বলছে এর উপর 3% দেওয়ার জন্য, মানে 30, মানে তিন কত টাকা হবে 3% মানে? 103 টাকা। 3 টাকা, 3 টাকা পে করতে আমাকে বলছে অ্যাডিশনাল, তার মানে টোটাল পে করতে হবে 103 টাকা পে করতে হবে।
এটা 3 মাস পরে। কিন্তু আমি যদি 3 মাসে হচ্ছে ওই 3%, 6 মাস পরে 3% পে না করি, আমার উপরে এখন টোটাল প্রিন্সিপাল কি 103 টাকা না? 103 টাকার উপর আরো 3%। আরো 3% Yes, পে sir. করতে হবে। তাহলে আমি যদি নমিনালি চিন্তা করতাম, আমি নমিনালি চিন্তা করতেছি না 100 টাকা যেহেতু ধার করছি, 6 মাস মানে 1 বছর পর আমি হয়তো মাত্র 6 টাকা দিব। কিন্তু এটা কি 806 টাকা হবে তখন, মানে যদি আমরা চিন্তা করি কম্পাউন্ডিং ইন্টারেস্ট রেটে? না, আরো বেশি হবে। এর জন্যই আমরা তখন বলতেছি যে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। সো নমিনাল জাস্ট হচ্ছে একটা এক্সপ্রেশন, নমিনাল ইন্টারেস্ট রেট আমরা একটা এক্সপ্রেশন আমরা বলছি। আচ্ছা, যেহেতু পিরিয়ড আকারে বলছে, তাহলে 1 বছরে যদি আমরা গ্রস করি, গ্রসে হচ্ছে এতটুকু দিবে। কিন্তু ইফেক্টিভলি যেহেতু আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট রেট বলছি, ওয়ে আর পেইং মোর অ্যামাউন্ট। তার মানে আমাদের ইন্টারেস্ট রেটটা আসলে গ্রসলি 6% না, এর চেয়ে বেশি। ওই যে বেশিটুকু হচ্ছে কম্পাউন্ডিং, সেটাকে বলতেছে আমরা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। অ্যাকচুয়াল কতটুকু আমরা পে করছি। তো ইফেক্টিভ ইন্টারেস্ট রেটের সাথে নমিনাল ইন্টারেস্ট রেটের সম্পর্কটা কি আবার তো জানতে হবে। তাহলে হচ্ছে আমরা বের করবো কিভাবে ইফেক্টিভ থেকে নমিনাল? আমরা যেটা বের করবো, আমরা হচ্ছে একটু প্রমাণ করি এখানে ছোটখাটো। আমরা যদি হচ্ছে নমিনাল ইন্টারেস্ট রেটকে আমরা লিখি নমিনাল, নমিনাল মানে 1 বছর, এটা মাথায় থাকে যাতে। নমিনাল ইন্টারেস্ট রেটকে আমরা এক্সপ্রেস করতেছি স্মল আর দিয়ে, আর এম কে বলতেছি হচ্ছে আমার নমিনাল নাম্বার অফ ইন্টারেস্ট পার পিরিয়ড পার ইয়ার। নাম্বার অফ পিরিয়ড মানে হচ্ছে নমিনাল যেহেতু বলছি, 1 বছরে কয়টা পিরিয়ড আছে। যেমন একটু আগে আমরা যেটা বললাম হাফ ইয়ারের পিরিয়ড, তার মানে হচ্ছে ওটাতে কয়টা পিরিয়ড আছে পার ইয়ারলি। এম এর মান কত হবে, 2 না? 2 পিরিয়ড স্যার। হুম। আর যদি কোয়ার্টারলি বলতাম তাহলে হয়ে যেত কি 4টা, তিন 4 মাস পর চারটা পর দিচ্ছে। হ্যাঁ। তিনটা। তো এখন আমরা একটু রিলেশনশিপ দেখি। আমরা যদি হচ্ছে কোন টাকা ধার করি, যদি নমিনাল ইন্টারেস্ট রেট হিসেবে থাকে, 1 বছর পর 1 ইয়ার পর আমি কত টাকা ওকে পে করব? পি 1 প্লাস অফ আর বাই এম টু দি পাওয়ার অফ এম। এখানে আর বাই এম কেন বললাম? নমিনাল ইন্টারেস্ট রেট আমরা এখানে বলছি 6%। এই যে এম হচ্ছে পিরিয়ড, মানে কত পিরিয়ড পর পর আমি পে করছি, 6 মাস পর পর পে করছি। কিন্তু 6 মাসে কি 6% দিচ্ছি না, আমি দিচ্ছি আসলে কত পার্সেন্টেজ? এটাকে পিরিয়ড দিয়ে ভাগ করি 2, মানে 3% হচ্ছে প্রথম যেটা বললাম। এটা একটু ঘুরায় লিখলাম আর কি, আর কে জাস্ট এম দিয়ে ভাগ করে দিলাম। বেসিক্যালি যে প্রথমে যেটা বলছি সেটাই, 3%, প্রতি পিরিয়ডে 3% করে পে করছি। আর উপরে হচ্ছে এম, যেটা টিপিক্যালি প্রতি কম্পাউন্ডিং মানে পিরিয়ড হিসেবে। এটা হচ্ছে নমিনাল হিসেবে। এখন যদি ইফেক্টিভ চিন্তা করি, অ্যাকচুয়ালি আমি কত পে করতেছি 1 বছর পর ইফেক্টিভ হিসেবে, সেটা হচ্ছে পি 1 প্লাস অফ আই ইফেক্টিভ। এন্ড এন এর মান তো এখানে কত হয়ে যাবে, 1। তো এখানে আমরা 1 আর লিখলাম না, এন যেহেতু 1, তার মানে 1 বছর পর তো টু দি পাওয়ার 1 মানে 1ই। বুঝতে পারতেছেন? জি স্যার। এটা হচ্ছে যে ইফেক্টিভে কনসিডার করি, তাহলে হচ্ছে ইফেক্টিভে কত টাকা পে করছি সেটা, মানে হচ্ছে আমরা বললাম যে হচ্ছে আমরা আই ইফেক্টিভটা বের করি, মানে হচ্ছে অ্যাকচুয়াল কত ইন্টারেস্ট রেট আছে 1 বছরে যদি নমিনাল থাকে। এটা হচ্ছে নমিনাল হিসেবে, মানে পিরিয়ড, নমিনাল হিসেবে মানে পিরিয়ডের হিসেবে। আমি 1 বছরে 2 বার পে করতে বলেছি, প্রতি 6 মাস পর পর পে করতে বলেছি 3% ইন্টারেস্ট রেটে। তাহলে হচ্ছে যদি হিসাব করি, যে একটু আগে বাংলায় যেটা হিসাব করলাম, এখানে জাস্ট হচ্ছে ওইটা ইকুয়েশন দিয়ে লিখলাম, পি 1 প্লাস অফ আর বাই এম টু দি পাওয়ার অফ এম। এই আর বাই এম মানে হচ্ছে বেসিক্যালি 3%, তাই না? যেটা প্রথমে বলছে ওইটা একটু ঘুরায় লিখলাম আর কি, যেহেতু নমিনাল এক্সপ্রেস করবো সেটাকে ভাগ করে দিলাম। তো এখন যদি বলি না, আমি কত ইন্টারেস্ট রেট দিলে সেম অ্যামাউন্টই আমাকে দিতে হবে 1 বছর পর, সো এর জন্য এটাকে আই ইফেক্টিভ দিয়ে দেখলাম, আর এম এর মান তো এখানে 1, এর জন্য আর লিখলাম না। দুইটা বেসিক্যালি সেম, তাই না? এই অ্যামাউন্টটি আমি পে করতে চাচ্ছি ইফেক্টিভ ইন্টারেস্ট রেটের ইকুইভ্যালেন্ট হিসেবে দেখানোর জন্য। তাহলে আমরা লিখতে পারি পি ইকুয়াল টু 1 প্লাস অফ আই ইফেক্টিভ ইকুয়াল টু পি 1 প্লাস অফ আর বাই এম টু দি পাওয়ার অফ এম। পি পি বাদ, তাহলে আই ইফেক্টিভ মানে কত? আই ইফেক্টিভ বাদে হচ্ছে 1 প্লাস অফ আর বাই এম টু দি পাওয়ার অফ n-1। তাহলে এইটা হচ্ছে নমিনাল ইন্টারেস্ট রেটের সাথে কার সম্পর্ক? ইফেক্টিভ ইন্টারেস্ট রেটের সম্পর্ক। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা। স্যার একটু আরেকবার একটু যদি বলতেন স্যার। আচ্ছা, আরেকবার একটু বলতেছি। এটা ছোটখাটো একটা, মানে আমরা আবারও উদাহরণ দিয়ে বলি। এই যে আমরা তো একটু আগে হিসাব করলাম, 100 টাকা ধার করেছি, 3% আছে আমাকে পে করতে হবে। তো আমি হচ্ছে 6 মাস পর আমি পে করেছি 103 টাকা। এটা কি করছি, আমরা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট রেট হিসেবেই হচ্ছে বের করছি, যে 100 1 প্লাস অফ 0.3, যেটা 3%, তাই না? তাহলে 0.3 টু দি পাওয়ার হচ্ছে আমার কত, 1, এক পিরিয়ড গেল। তাহলে এখানে 103 টাকা। এটা যদি হচ্ছে 1 বছর পর পে করি, তাহলে কত হবে, 103 ইন্টু হচ্ছে 1 প্লাস অফ 0.3 টু দি পাওয়ার আবার 1, মানে হচ্ছে এভাবে যেতে থাকবে।
বা এটা এই পুরাটাকে যদি একসাথে লিখতাম তখন কি হতো, 100 1+3 টু দি পাওয়ার 2, দুইবার পে করতে হচ্ছে তাই না, এরকম হইতো না? জি স্যার। হ্যাঁ, এটা কি আমরা এখানে যে ইকুয়েশন দিয়ে লিখলাম, ইকুয়েশন দিয়ে লিখলাম যদি হচ্ছে যে নমিনাল দিয়ে এক্সপ্রেস করি, এখানে r/m মানে হচ্ছে এই যে ভাগ করে দিলে যেটা হবে, আমরা নমিনালে বলতেছি 12%, কিন্তু হচ্ছে এটাকে যদি হচ্ছে পিরিয়ড দিয়ে ভাগ করি, 12% না, এই যে 3% যদি বলি, 6% হচ্ছে নমিনাল ইন্টারেস্ট রেট, এক ইয়ারলি, এক বছরে 6, তাহলে প্রতি পিরিয়ডে কত, এম হচ্ছে পিরিয়ড, তাহলে 6/m হবে না, এম এখানে হচ্ছে 2, যেহেতু হাফ ইয়ারলি বলছি আমি, 3%। বুঝতে পারছি যে r/m কেন লিখছি এখানে? জি স্যার। আচ্ছা, আর উপরে তো হচ্ছে পিরিয়ড আছে তাই না, কত পিরিয়ডে হচ্ছে আমাকে পে করতে হবে। তো আমি বলতেছি এই যদি হয় আমার ওই ওর হিসাবে টাকা, আমি তো এইভাবে নমিনাল নিয়ে নর্মালি আমরা অঙ্ক করতে গিয়ে ঝামেলা হয় যে টেস্ট লাগে আর কি। তো এর জন্য আমরা অলওয়েজ ট্রাই করি নমিনাল ইন্টারেস্ট রেট বললেও সাথে সাথে এটাকে ইফেক্টিভ ইন্টারেস্ট রেটে কনভার্ট করে দেওয়া হয়, যাতে করে সিম্পল ইকুয়েশন আমরা লিখতে পারি যে এক বছরে আসা, এক বছরে অ্যাকচুয়ালি কত টাকা পে করছি। এই টাকা আমি পে করতে চাচ্ছি, মানে আমি বলতেছি এই যে এই টাকাই পে করবো ঠিক আছে, কিন্তু কত অ্যাকচুয়াল কত ইন্টারেস্ট রেটে ইয়ারলি বেসিসে সেটা আমরা বের করতে চাচ্ছি। তো এই সেম অ্যামাউন্ট যদি আমার হচ্ছে ইফেক্টিভে চিন্তা করি, তাহলে কি এরকম হয়ে যাবে না, এক বছরে, জাস্ট এক বছরে, যেহেতু ইফেক্টিভ এক বছর বলতেছি, এক বছরে যদি পে করতে চাই সেটা হচ্ছে P1 + ইফেক্টিভ টু দি পাওয়ার অফ n, একটু আগে যেটা দেখলাম। বুঝতে পারছি? মানে এই টাকা আমি পে করতে চাচ্ছি এক বছরে, মানে হচ্ছে আই ইন্টারেস্ট রেটে আমি দেখতে চাচ্ছি যে কত ইন্টারেস্ট রেটটা কত যদি আমি এত টাকা পে করতে চাই এক বছরের মধ্যে। স্যার এটা যদি হয় মানে হচ্ছে দুটো বেসিক্যালি একই জিনিসই আর কি। তো আমি হচ্ছে বলতেছি যে নমিনাল দিয়ে আসছে এত টাকা, কিন্তু আমি এটা আই ইফেক্টিভে এই টাকায় পে করতে চাই, তাহলে আমার এই ইন্টারেস্ট রেটটা কত, তাহলে দুটো সেম, তাহলে দুটো সেম হলে জাস্ট আমি একটু সলভ করলাম, একসাথে করলাম, পিপি দুই পাশ থেকে বাদ, এই পাশে থেকে 1 + ইফেক্টিভ, আর এখানে থেকে 1 + বাই m টু দি পাওয়ার অফ m। তো জি আই, স্যার, করা যাবে স্যার এটা। হুম হুম, বুঝতে পারছি, তাহলে এইটা থেকে আমরা বের করে ফেলতে পারবো আর কি ইজিলি। তাহলে আপনারা যদি আমার সাথে ছোটখাটো ওই যে ওইটার একটু আমরা করি, আই ইফেক্টিভটা বের করি। নমিনাল ইন্টারেস্ট রেট বলেছিলাম আমরা কত, 6%, পিরিয়ড হচ্ছে 2, এন এর মান তো হচ্ছে আমার এখানে কত, এম সরি এম এর মান হচ্ছে 2 পিরিয়ড, এক বছরে দুইবার আসে, -1, দেখেন তো আই ইফেক্টিভ কত হয়, 0.6 হবে, 6%। তো 1 + 0.3 স্কোয়ার -1 মানে 1.3 স্কোয়ার -1 কত হয়? 0.69 স্যার। এই তো, তার মানে 6.9% অ্যানুয়ালি আমাকে পে করতে হবে, তাহলে আই ইফেক্টিভ হচ্ছে 6%, 6.9%। একটু আগে আমরা দেখছিলাম নমিনালে বললে যদি বলতাম তাহলে আমার হয়তো এটা কত, মাত্র 6%, হুইচ ইজ নট ট্রু তাই না, কারণ নমিনাল আমাকে বলে 6 মাস পর পর তুমি পে করতে হবে, এক বছরে গ্রস তুমি করতেছো, কিন্তু কম্পাউন্ডিং হবে সেটা হচ্ছে কি 6 মাস পর পর। কিন্তু তাহলে এক বছরে যদি আমরা চিন্তা করি, এক বছরে আমাকে আসলে কত টাকা পে করতে হবে, যদি ইন্টারেস্ট রেট হচ্ছে 1 ইয়ারে এক্সপ্রেস করে আমরা মোর কমফোর্টেবল আর কি। তো আমরা এখান থেকে দেখলাম না, আমার এক বছর আসলে হচ্ছে 6% না, 6.9% পে করতে হচ্ছে অ্যাডিশনালি, কারণ কম্পাউন্ডিং হচ্ছে 6 মাস পর পর, 6 মাস পরে ওইটা আবার ইন্টারেস্ট মানে প্রিন্সিপালে চলে গেছে, so ওইটার উপর আমাকে আরো অ্যাডিশনালি পে করতে হচ্ছে 3% হারে। স্যার তাহলে এই এটা তো দুটো 69% হবে মনে হয়। এই 69% কেমন হয়, ঠিকই তো আছে 6.9%। 1.3 স্কোয়ার -1 ছিল না স্যার? হ্যাঁ, তাহলে মাইনাস আবার 1 করবেন না? ও আচ্ছা, এটা 0.03 হবে, সরি এটা তো 6% না, 0.6 কেমন হয়, 0.03, ও, ওয়ান এইবার পয়েন্ট ঠিক জিরো আছে স্যার। হ্যাঁ, জিরো হবে, এই তো 6.9% হবে আর কি ফাইনাল আনসার। বুঝতে পারছি? জি স্যার। হুম, ওকে, আজকে এই পর্যন্তই থাকুক, আমরা হচ্ছে প্রথম ক্লাসে হিসেবে অনেক বেশি কথা বলে ফেলছি আর কি। তো আমরা নেক্সট ক্লাসে ভালো